আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, আমি এই চ্যাপ্টারটা আগে আলোচনা করেছি। যেহেতু এই চ্যাপ্টারে প্রশ্ন এই বছর আসবেই, আসার সম্ভাবনা 80%, তাই এটার ফাইনাল অ্যাকাউন্টস অফ নন ম্যানুফ্যাকচারিং এন্টিটিস বা সোল প্রোপ্রাইটারশিপ, এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য যে বেসিক কনসেপ্টটা খুবই জরুরি, যাতে 20-র মধ্যে 20 নাম্বারই পাওয়া যায়। তার জন্য আমি একটা থিওরি বেস একটা আলোচনা করব। এর মধ্যে আমি পিপিটি তৈরি করেছি, এটা আলোচনা আপনারা শুনুন। দেখুন, আমি যে পিপিটিটা তৈরি করেছি সম্পূর্ণ আপনাদের জন্য। টার্গেট আমার হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন প্রিপারেশনের জন্য। আমরা আজকে এখানে আলোচনা করব স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক ফর ইনকাম স্টেটমেন্ট, পজিশন স্টেটমেন্ট মানে হচ্ছে ব্যালেন্স শিট, অ্যান্ড কিছু অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত আলোচনা করব। এবং এইটা এমন সুন্দর ছবির মাধ্যমে আলোচনা করব যাতে আপনাদের যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছে, নন কমার্স, তাদের মাথার মধ্যে ঢুকে যায়। অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আপনি পড়ান কিনা, পড়ালে খুব ভালো হতো, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যেহেতু আমার সময়টা খুবই কম, বর্তমানে এত কাজের সাথে জড়িয়ে আছি, সময় পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। ঠিক আছে, তো আসুন আমরা এটা আলোচনা করি। খুব ধীরে ধীরে আমি আলোচনা করব, মন দিয়ে শুনবেন। প্রথমে হচ্ছে দেখুন, একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা প্রথমে বুঝুন, বুঝতে হবে ছবিটা কি জিনিস। এখানটা নিয়ে আসি। অ্যাকাউন্টিং সাইকেলটা দেখুন, চিন্তা করবো অ্যাকাউন্টিং সাইকেলটা যেভাবেই করে আসেন না কেন, এখানে দেখুন দেখুন এখানে 5টা সার্কেল আছে। দিস ভিডিও আই থিঙ্ক কমপ্লিটলি ফর নন কমার্স ব্যাকগ্রাউন্ড, বা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন, দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে ডিটাচ হয়ে গেছেন, আমাকে ফোন করে বলছিলেন স্যার আমরা তো সেই 2000 সালের আগে পাশ করেছি বিকম, এখন তো অনেক কিছু ভুলে গেছি। তো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। প্রথমে দেখুন, প্রথমে যে সার্কেলটা আছে, প্রথমে যে সার্কেলটা, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা, এটা আমরা জার্নালাইজিং করি। ফার্স্ট হচ্ছে আমরা রেকর্ডিং, আমরা র ট্রানজেকশন গুলোকে, যে ট্রানজেকশন হচ্ছে সে র ট্রানজেকশন গুলোকে আমরা জার্নালাইজ করি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমরা জার্নালাইজ করি। সেকেন্ডে কি করি, সেকেন্ড পজিশনে আমরা সেইগুলোকে, যেটা আমরা জার্নালাইজিং করলাম সেইগুলোকে তার কনসার্ন লেজারে পোস্টিং করি, শর্টিং করি, তারপর সেটাকে কনসার্ন লেজারে পোস্টিং করি। এখানে যেটা খুবই দরকার, আপনার ডেবিট ক্রেডিটের জ্ঞান খুব ভালো করে দরকার। এরপরে আমরা যাব ডেবিট ক্রেডিটের দিকে, সমস্ত ডিটেলসে আলোচনা করব। সরি, তাহলে প্রথমে জার্নালাইজিং হয়ে গেল, তারপর আমরা কনসার্ন লেজারে এলাম। এখানে আমরা লেজার পোস্টিং করলাম। লেজার পোস্টিং, যে সকল লেজারগুলো পোস্টিং হয়ে গেল সেগুলো বছরের শেষে তাদের আমরা তাদের তাদের আমরা কি করি, ক্লোজিং করে দিই। তাদের কারো ডেবিট ব্যালেন্স হয়, আবার কারো ক্রেডিট ব্যালেন্স হয়। সে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স যেটা আমরা ইকুয়াল করি, সেটা আমাদের অবশ্যই ইকুয়াল, মানে ডেবিট ব্যালেন্স ইকুয়াল টু ক্রেডিট ব্যালেন্স হতেই হবে। সেইগুলোকে আমরা কোথায় নিয়ে যাই, ট্রায়াল ব্যালেন্সে নিয়ে যাই ভেরিফাই করার জন্য। কেন ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি আমরা, ভেরিফাই আমরা করি অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি দেখার জন্য, যে আমার কোথাও এরার আসছে কিনা।
ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স নিয়ে গেলাম। তারপরে সেটাকে আমরা রিফাইনিং করছি, কোথায় নিয়ে যাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট অর লস, তার মানে ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অর লস অ্যাকাউন্ট আমরা এখানে নিয়ে যাচ্ছি। এই ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অর লস অ্যাকাউন্ট আমরা কি করি, তাদের যে এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচার গুলোকে আমরা আমরা আরো ডিটেলস আলোচনায় যাব পরে, বুঝতে পারবো যে ডাইরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমরা ট্রেডিং পিএল এর আমরা ডেবিট সাইডে লিখি, আর যেগুলো আমার ইনকাম আছে সেই ইনকাম গুলোকে আমরা ডাইরেক্ট ইনকাম আছে এবং ইনডাইরেক্ট ইনকাম আছে সেগুলোকে আমরা ক্রেডিট সাইডে লিখি। তারপর আমরা কি করি, আমরা যে আমার নেট প্রফিট হয় সেই নেট প্রফিটটাকে আমরা এখানে ব্যালেন্স শিটে ট্রান্সফার করি। ঠিক আছে, তাহলে দেখুন কি ইনসাইড কি হলো, তো ফার্স্ট থ্রি গিয়ার্স, এই যে প্রথম তিনটে গিয়ার্স আছে, এই প্রথম তিনটে গিয়ার্স accumulate and test the data, accumulate and test the data, the final two gears, এই যে দুটো গিয়ার্স আছে এই দুটো গিয়ার্স আমরা ফাইনাল অ্যাকাউন্ট বলি, আর দ্য আলটিমেট আউটপুট, এই দুটো হচ্ছে আমার প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিটটা হচ্ছে আলটিমেট আউটপুট দ্যাট এক্সিবিট ট্রুলি অ্যান্ড ফেয়ারলি দ্য প্রফিটেবিলিটি অ্যান্ড ফিনান্সিয়াল পজিশন অফ দ্য সোল প্রোপাইটার। ঠিক আছে, যেমন ছটা গিয়ার, এই পাঁচটা গিয়ার, একটা হচ্ছে জার্নালাইজিং করি প্রথমে, তারপর লেজার পোস্টিং করি, লেজার পোস্টিং করে বছরের শেষে যে আমার যে ব্যালেন্স থাকে, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স, সেটাকে আমরা ট্রান্সফার করে দিই ট্রায়াল ব্যালেন্সে চেকিং করার জন্য। চেকিং যখন আমার কমপ্লিট হয়ে যায়, যখন আমার মিলে যায়, তখন সেটাকে আমরা প্রফিট অর লস সেখানে ট্রান্সফার করি। তারপর গ্রস প্রফিট আর গ্রস লস যখন গ্রস নেট প্রফিট যখন বেরিয়ে যায় সেইকে সেটাকে আমরা ট্রান্সফার করে দিই কোথায়, ব্যালেন্স শিটে। ঠিক আছে, ব্যালেন্স শিটে আমরা যদি প্রফিট হয় সেটা আমরা রিজার্ভে, প্রফিট এন্ড লস রিজার্ভে আমরা ট্রান্সফার করে দিই। এরপরে আমরা, এটা বুঝে গেছেন আশা করি, না বুঝতে পারলে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করছি জিনিসটাকে প্র্যাকটিক্যালি নলেজ দিয়ে যাতে যাতে আপনাদের মাথার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এরপর আসুন দেখুন, এরপর আমরা কি করছি, ফান্ডামেন্টাল রুলস অফ কনস্ট্রাকশন। ঠিক আছে, এখানে দেখুন আমাকে বারবার এটাকে ছবিটাকে তুলতে হবে, না বোঝানো যাবে না। কি করছি আমরা, এরপর নেক্সট ধাপে এখানে দেখুন ট্রানজেকশন, এইটা ট্রানজেকশন গুলো আমরা কি করছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্ট bypasses the income statement, lands directly in the balance sheet। ঠিক আছে, এখানে যদি আমার ল্যান্ড থাকে, যত অর্থাৎ ফিক্স অ্যাসেট থাকে, সেইগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দিই, ক্যাপিটাল, হ্যাঁ, সেগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দিই, আবার ব্যালেন্স শিটে পাঠিয়ে দিই। রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্ট যদি হয় সেটা আমাকে পিএল এ পাঠিয়ে দিই, আর এন্ডে পিএল স্টেটমেন্ট পিএল এ পাঠিয়ে দিই, প্রফিট এন্ড লস পাঠিয়ে দিই। সেপারেশন এখানে দেখো রেভিনিউ অফ দ্য কারেন্ট, রেভিনিউ অফ দ্য কারেন্ট, এখান থেকে ম্যাচিং প্রিন্সিপাল কি বলছে, ম্যাচিং প্রিন্সিপাল হচ্ছে এই দুটো আমার দাঁড়িপাল্লাটা কিন্তু সমান হতে হবে, অর্থাৎ রেভিনিউ অফ দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড এক্সাক্ট কস্ট ইনকার টু জেনারেট দিস স্পেসিফিক রেভিনিউ, এটা কিন্তু টোটাল আমার ব্যালেন্স হতে হবে, এটা হচ্ছে ওই ম্যাচিং প্রিন্সিপাল বলা হয়। ঠিক আছে, এরপরে দেখুন নিচে কি লেখা আছে, সেপারেশন অফ পিরিয়ডস, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস রিলেটিং টু দ্য কারেন্ট পিরিয়ড must be rigidly separated from past or future period। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আমাকে সবসময় কারেন্ট পিরিয়ডটাই করতে হবে, অর্থাৎ ফিউচার পিরিয়ড এবং পাস্ট পিরিয়ডের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। only current period transaction is completed before the close of accounts are given effect, personal income expense must be isolated from business account। আবার পার্সোনাল ইনকাম, আপনারা জানেন বিজনেস এন্টিটি কনসেপ্ট, হ্যাঁ, পার্সোনাল ইনকাম বা এক্সপেন্স যদি করে মানে আপনার যারা ক্যাপিটাল ইনভেস্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে আমরা আলাদা করব, অর্থাৎ ড্রয়িং এর কথা এখানে বলা হচ্ছে। এরপরে আছে দেখুন এই দুটোর মধ্যে তফাৎটা কি, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটের মধ্যে তফাৎ কি, কেন এটা তৈরি করা হয়। ঠিক আছে, আমি আগেই বলেছি যে বেসিক্যালি দিস ইজ অনলি আপনার নন কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য। পারপোজটা কি, ইনকাম স্টেটমেন্ট আমরা তৈরি করছি না প্রফিট এন্ড লস দেখার জন্য, অর্থাৎ গ্রস প্রফিট
এবং গ্রস প্রফিট বা গ্রস লস বা নেট প্রফিট বা নেট লস দেখার জন্য আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি। আর পজিশন স্টেটমেন্টটা বছরের শেষে হোক যে কোনো সার্টেন ডেটে আমরা অ্যাসেস দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য এন্টারপ্রাইজ তৈরি করি। অর্থাৎ সেটা 31শে মার্চে হতে পারে বা যে কোনো একটা দিনে, সেই দিনে আমার অ্যাসেট পজিশন কি আছে বা মানে ব্যালেন্স শিট পজিশন কি আছে সেটা দেখার জন্য এটা পজিশন স্টেটমেন্ট বলা হয়। টাইমিং কি আছে, এটা প্রিপেয়ার্ড ফর এ পিরিয়ড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা হয় আপনার বছরের শেষে। আর পজিশন স্টেটমেন্ট তৈরি করা হয় প্রিপেয়ার্ড অ্যাট দ্য স্পেসিফিক পয়েন্ট ইন টাইম অ্যাজ অন পার্টিকুলার ডেট। ঠিক আছে। এরপরে কন্টেন্ট কি আছে, এখানে আছে ইনকাম আর্ন ভার্সেস অল এক্সপেন্ডিচার ইনকাম ইন স্পেসিফিক ইয়ার। একটা ফিনান্সিয়াল ইয়ারে যত আমি আর্নিং করি সেটা ক্রেডিট সাইডে দিই, যত আমি এক্সপেন্ডিচার করি সেটা ডেবিট সাইডে দিই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। আর অ্যাসেট লাইবিলিটি ক্যাপিটাল আমার কোথায় থাকে, ব্যালেন্স শিটে চলে যায়। ডিটেলস আমরা যাবো আস্তে আস্তে এগোবো। 3টে স্লাইড আছে, এরকম বড় স্লাইড আছে 14 পৃষ্ঠা করে, শুধুমাত্র আপনার 4 নম্বর পেজ যাচ্ছে। এরপরে যাচ্ছে আমি, এইটা আপনি এই সূত্রটা ফর্মুলাটা মনে রাখবেন, লিখে রাখতে পারেন যে আমরা যখন এখানে আপনার পিএলটা তৈরি করছি তখন দেখুন প্রথমে ওপেনিং স্টক প্রথমে লিখি, তারপর নেট পারচেজ লিখি। নেট পারচেজ বলতে কি বোঝায়, নেট পারচেজ বলতে বোঝায় যদি আমি যেটা পারচেজ করেছি, একটু ছোট্ট করে দিলে একটু ভালো হবে, এখানটা নিয়ে চলে আসে, যেটা আমরা পারচেজ করেছি সেটা থেকে যদি আমার নেট পারচেজ মানে গ্রস পারচেজ সাথে যদি আমি লেস রিটার্ন করে দিই আমার নেট পারচেজ। এখানটার সাথে দেখুন এই যে নেট পারচেজ আছে, এই নেট পারচেজটা হচ্ছে আপনার গ্রস পারচেজ লেস রিটার্ন, এটা হচ্ছে নেট পারচেজ। তার মানে আমি কিছু কিনেছিলাম, কেনার পরে কিছু মাল আমি রিটার্ন করেছি সেইটা, তাহলে নেট পারচেজ। ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ প্লাস হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স বলতে কি বোঝায়, ডাইরেক্ট এক্সপেন্স বলতে বোঝায় আমি যে ওইটা প্রোডাকশন তৈরি করতে গিয়ে যে ডাইরেক্ট লেবার বা ইনওয়ার্ডস আউটওয়ার্ড যে খরচা করেছি সেই ডাইরেক্ট এক্সপেন্সটা, মাইনাস ক্লোজিং স্টক। অর্থাৎ আমরা যেটা পিএল এর আমরা ক্লোজিং করছি সেটা মাইনাস করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাই। তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ প্লাস হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, সিওজিএস বলা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আপনার নেট সেল। নেট সেল হচ্ছে গ্রস সেল লেস রিটার্ন ইনওয়ার্ডস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। এই দুটো যদি নেট সেলের সাথে যদি কস্ট অফ গুড সোল্ড এটা যদি মাইনাস করে দিই আমার গ্রস প্রফিট বেড়ে গেল। তার মানে এই জিনিসটা কি হলো, এটা আমার হলো, এই জিনিসটা হলো আমার ট্রেডিং অ্যাকাউন্ট। এই জিনিসটা হচ্ছে আমার ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট কি থাকে, ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক ইকুয়াল টু কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ডটাকে যখন আমরা নেট সেলের সাথে, নেট সেল মানে হচ্ছে যত আমি সেল করেছি আবার সেল রিটার্ন হতে পারে, তাহলে নেট সেল হয়ে গেল। গ্রস সেল করেছি তার সাথে আমি 1 লাখ টাকা সেল করেছিলাম আর 5,000 টাকা রিটার্ন হয়ে গেছে, তাহলে নেট সেল হচ্ছে 95,000। কস্ট অফ গুড সোল্ড যদি আমার 80,000 টাকা হয় তাহলে 95,000 মাইনাস 80,000 ইকুয়াল টু 15,000 গ্রস প্রফিট চলে এলো। ঠিক আছে। এটা কি জিনিস, এটা হচ্ছে আমার এই যে আমি যেটা এখানে দেখালাম সেটা হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে। এটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট। ডাইরেক্ট এক্সপেন্স বলতে কি বোঝায়, expenses incurred in bringing the goods to the farm's godown, present condition and location, and making them ready for sale. হ্যাঁ, freight, কার্টেজ, অক্ট্রয় যে ট্যাক্স ফ্যাক্স দিই সেগুলো, সেইটা আমার ডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে, এটা ট্রেডিং। এরপরে চলে আসছে আপনার নেক্সট পেজ। এই দেখুন ট্রেডিং অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টটাকে এখান থেকে বলা হয়েছে ওপেনিং স্টক প্লাস পারচেজ। পারচেজের সাথে দেখুন লেস রিটার্ন আছে, ডাইরেক্ট এখানে ডাইরেক্ট এক্সপেন্স গুলো দেওয়া আছে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ডেবিট সাইডে এই জিনিসগুলো আছে আর ক্রেডিট সাইডে বাই সেলস মাইনাস সেলস রিটার্ন, হ্যাঁ, বা রিটার্ন ইনওয়ার্ড বাই ক্লোজিং স্টক। এইটার সাথে যদি আমি ক্লোজিং স্টক থাকে
এইটার সাথে এই যে টোটাল জিনিসটা রয়েছে এইটার সাথে যদি আমি ক্লোজিং স্টকটাকে যদি মাইনাস করে দিই, আমরা সিওজিএস পেয়েছিলাম, তাই না? তাহলে এটা আমার আপনার ক্রেডিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড। তাহলে এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে আমি হচ্ছে গ্রস প্রফিট পাচ্ছি। ঠিক আছে? তো গ্রস প্রফিট সিডি ব্যালেন্সিং ফিগার এখানে আসে। বাই গ্রস প্রফিট লস যদি হয় এই দিকটাতে লস যদি হয় আমার ক্রেডিট সাইডে থাকবে, আর যদি ব্যালেন্সিং করার জন্য আমার যদি গ্রস প্রফিট হয় তাহলে আমার ডেবিট সাইডে থাকবে। দেখুন সুন্দর চ্যানেল করে এই যে গ্রস প্রফিট হলো এটা কোথায় যাচ্ছে দেখেন, এই এই নালাটা লক্ষ্য করুন কোথায় যাচ্ছে, এটা কোথায় যাবে পরে দেখাচ্ছি। এখানে দেখুন গ্রস প্রফিট, এই গ্রস প্রফিটটা দেখুন এইখানটাতে আমার যে প্রফিট ও লস এখন আছে, এই প্রফিট ও লস এখন আমি এইটা একটু পরে বলছি, এটা একটু পরে বলছি। এখানে দেখুন দা প্রফিট অফ লস, এখন এখানে আমার কতগুলো খরচা আছে দেখুন প্রফিট এন্ড লসে। আমার ট্রেডিং এ কিন্তু আমি ডাইরেক্ট এক্সপেন্স ঢুকিয়ে দিয়েছি এখানে। এখানে কি খরচা আছে? ম্যানেজমেন্টের খরচা আছে, ম্যানেজমেন্ট চালাতে গেলে যে খরচা, স্যালারিজ আছে, রেন্ট আছে, রেস্টেন্ট ট্যাক্স আছে, প্রিন্টিং স্টেশনারি আছে, যেটা ইনডাইরেক্ট এক্সপেন্স, ম্যানেজমেন্টের খরচা এগুলো। মেনটেন্যান্স খরচা আছে, রিপেয়ারিং আছে, ডেপ্রিসিয়েশন আছে, অফিস ইকুইপমেন্ট আছে, ফার্নিচার বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন আছে, তারপর সেলস এন্ড ডিস্ট্রিবিউশনের খরচা আছে, তারপর ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার আছে, অর্থাৎ ব্যাংক চার্জ আছে, ইন্টারেস্ট লোন আছে, ডিসকাউন্ট বিল আছে, হ্যাঁ ডিসকাউন্ট অ্যালাউড আছে। এইটা আমার টোটাল হচ্ছে এই তিন ধরনের খরচা আমার এখানে প্রফিট লস এখানে আমার কোথায় থাকে? ডেবিট সাইডে থাকে। ঠিক আছে? এগুলো আমার ডেবিট সাইডে থাকবে। তাহলে আরেকটা জিনিস আছে আপনি অ্যাবনর্মাল লস। অনেক সময় অ্যাবনর্মাল লস হয়ে গেলে ক্ষতি হয়, সেটাও কিন্তু আমার পিএল এ কিন্তু চার্জ করতে হয়। বাই লস বাই ফায়ার, লস অন সেল অফ অ্যাসেট আর অলসো চার্জ হিয়ার ডিস্টিংক্ট ফ্রম অপারেশনাল ফাংশন। এইরপরে দেখুন চলে এলাম কোথায়? আমি চলে এলাম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আমার ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে গেছে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখুন এইখান থেকে যে ওই সোর্সটা থেকে চলে এলো, এই যে পাইপটা চলে এলো, আমার গ্রস প্রফিটটা এখানে এলো। বাই গ্রস প্রফিট বিডি, বাই গ্রস প্রফিট ডট ডাউন, বাই গ্রস প্রফিট বিডি, এই গ্রস প্রফিট ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমার এই দিকে যত ইনডাইরেক্ট এক্সপেন্স আছে, হ্যাঁ যত ইনডাইরেক্ট এক্সপেন্স আছে এই দিকে বসে গেল। আর এই দিকে যত ইনডাইরেক্ট আপনার আদার্স যে আমার ইনকাম গুলো আছে, আদার্স ইনকাম গুলো আমি ডিসকাউন্ট রিসিভ করেছি, আমি কমিশন রিসিভ করেছি, আমার নন ট্রেডিং কিছু ইনকাম আছে, ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি, ডিভিডেন্ড পেয়েছি, রেন্ট পেয়েছি, হ্যাঁ অ্যাবনর্মাল কিছু গেন হয়ে গেছে, টোটাল এই সাইডে চলে যে দুটো মিলে আমার কি হলো? আমার যদি এই দিকটা বেশি হয়ে যায়, অর্থাৎ ক্রেডিট সাইড যদি বেশি হয়ে যায়, তাহলে আমার গেন হয়ে যাবে, তাহলে আমার ব্যালেন্সিং ফিগারটা এখানে আমার নেট প্রফিট হিসেবে চলে আসবে। আর যদি এই দিকটা বেশি হয়ে যায় তখন আমার লস হয়ে যাবে, বাই নেট লস হয়ে যাবে, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু ক্যাপিটাল আমার ব্যালেন্স শিটে পাঠানো হচ্ছে। আর এখানে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে 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 যোগ হবে, ক্যাপিটালে গিয়ে বা আমার রিজার্ভে গিয়ে এটা বিয়োগ হয়ে যাবে। এরপরে ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা এখানে দেখা রাখতে হবে। ব্যালেন্স শিটে কি থাকে? ব্যালেন্স শিটে আপনার যদি টি ফরম্যাটে করেন, হ্যাঁ ব্যালেন্স শিট যদি আপনার টি ফরম্যাটে করেন, এইদিকে লাইবিলিটি থাকবে, এইদিকে অ্যাসেট থাকবে। ঠিক আছে? তাহলে দেখুন লাইবিলিটি অফ ক্যাপিটাল আছে, ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স প্লাস নেট প্রফিটটা যোগ হয়ে যাবে মাইনাস ড্রয়িং। যদি আপনার ড্রয়িং করে সোল প্রোপাইটার যিনি আছেন, তিনি যদি টাকা নিজের সেলফ পারপাসে খরচা করার জন্য ড্রয়িং করে থাকেন, সেটা মাইনাস হয়ে যাবে। তার লং টার্ম লাইবিলিটি আছে, লোন কারেন্ট লাইবিলিটিস আছে, ক্রেডিটার্স আছে, বিল পেয়েবল আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে, আউটস্ট্যান্ডিং স্যালারি আছে, ইনকাম রিসিভ আছে ইন অ্যাডভান্স, এই সমস্তগুলো এই লাইবিলিটি সাইডে থাকবে। আর অ্যাসেট গুলো আপনার আপনার এই এইদিকে আমার ডেবিট সাইডে থাকবে। অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, যেটা আমরা আমরা কোম্পানি অ্যাকাউন্টে ভাষাগুলো অন্যভাবে ইউজ করি, কোম্পানি অ্যাকাউন্টে আমরা ফিক্সড অ্যাসেট বলি না, পিপিই বলি, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, হ্যাঁ। তারপর এইটা কখন বসে না, এইদিকে যখন বসবে অবশ্যই আমার পিএল এ যে আমি ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছি সেই অ্যামাউন্টটা এই ফিক্সড অ্যাসেট থেকে মাইনাস হয়ে আমার হ্যাঁ বিল্ডিং এর যদি ডেপ্রিসিয়েশন ধরুন 5 কোটি টাকার বিল্ডিং আমার যদি 10% আমার ডেপ্রিসিয়েশন হয়ে থাকে, তাহলে সেটা আমি পিএল এ চার্জ করেছি, হ্যাঁ 50 লাখ টাকা। পিএল এ চার্জ করার পর আমার 4.5 কোটি টাকা আমার এখানে থাকবে, আর পিএল এ 50 লাখ টাকা। মেশিনের ক্ষেত্রেও তাই। এই যে আর কারেন্ট অ্যাসেট, ক্যাশ, ব্যাংক, ডেটার্স, ক্লোজিং স্টক, প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড ইনকাম, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটের স্ট্রাকচার।
ওই কি জিনিস আছে গুডিল গুডিল দেখলাম না এখান থেকে। এতে দেখুন ইন্টার রিলেশনশিপ ব্রিজ কি, ইন্টার রিলেশনশিপ কি আছে মন দিয়ে ছবিটা আপনারা যদি দেখেন, এটাকে না খুব সুন্দর একটা ছবি আঁকা হয়েছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের পিডিএফটা আমি আমি আপনার এতে দিয়ে দেবো, কি বলে টেলিগ্রামে দিয়ে দেবো। আর এখন পড়তে পড়তে তো লিখতে পারেন খুবই ভালো হয়। আর লিখতে যদি নাও পারেন ছবি তুললে কিন্তু আমার আমার টার্গেটটা হচ্ছে যে আপনাদের মাথার মধ্যে জিনিসটা গেঁথে যাবে, জিনিসটা কি। দেখুন ইন্টার রিলেশন অর্থাৎ পিএল এর সাথে প্রফিট ও লস অ্যাকাউন্টের সাথে ব্যালেন্স শিটে ইন্টার রিলেশনশিপটা কি আছে, ঠিক আছে, কোন পার্টটা আমার পিএল এর সাথে পিএল এর সাথে ব্যালেন্স শিটে কোন কোন জিনিসটা আপনার আদান প্রদান হবে। দেখুন ডেপ্রিসিয়েশন, যে কোনো ডেপ্রিসিয়েশন, যে কোনো অ্যাসেটের ডেপ্রিসিয়েশন পিএল এর ডেবিট সাইডে আসে। দেখুন এখানে 50,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে কারেন্ট ইয়ারে কনজিউম হয়েছে বেনিফিট বলে, ঠিক আছে, কোনো একটা অ্যাসেটের 50,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে মেশিনের যদি পারচেস করেছিলাম, এই ধরুন মেশিন পারচেস করেছিলাম 5 লাখ টাকার, সেখানে যদি আমার 10% যদি আমার 50,000 ডেপ্রিসিয়েশন লাগে, তাহলে এই এই 50,000 টাকাটা আমার এই পিএল এর কোন দিকে এসছে, হ্যাঁ, পিএল এর টু ডেপ্রিসিয়েশন 50,000। আর এইটা চলে গেছে, এই 50,000 টাকাটা আমার অ্যাসেটের সাথে মাইনাস হয়ে 4.5 লাখ, 5 লাখ টাকা চলে আসে, আর ব্যালেন্স শিটে 4.5 লাখ টাকা থাকে। এটা হচ্ছে আনকনজিউম রিমাইন্ডার, অর্থাৎ যেটা আমার পড়ে আছে এখন অ্যাসেটটা, প্রত্যেক বছরে হবে। নেক্সট ইয়ার এই বছর যদি আমার 10% যদি আমি ডেপ্রিসিয়েশন ধরে রাখি, তাহলে এই বছর 50,000 টাকা গেছে, নেক্সট ইয়ার 4.5 লাখ টাকা, 10% 35,000 টাকা যাবে, তখন 35 টাকা পিএল এ চলে যাবে। আর এখানে এখানে 4,05,000 টাকা হয়ে যাবে। প্রত্যেকটা অ্যাসেটের ক্ষেত্রে তাই হবে, একটা জাস্ট এক্সাম্পল শিখলেই যথেষ্ট। স্যালারির ক্ষেত্রে দেখুন আমার কি ছিল না, টু স্যালারি 25,000 প্লাস হচ্ছে অ্যাড আউটস্ট্যান্ডিং 1,500 টাকা। তাহলে এই যে 26,500 টাকা আমার কি হয়েছে, হুম 26,500 টাকা স্যালারিতে আমি ব্যালেন্স শিট, এটা আউটস্ট্যান্ডিং আছে। তাহলে এই আউটস্ট্যান্ডিং মানে কি, না এই আমি 1,500 টাকা স্যালারি এখন দিতে পারিনি, তা 1,500 টাকার স্যালারিটা কি হয়েছে, এটা এখন আউটস্ট্যান্ডিং আছে। তার জন্য কিন্তু আমরা আমার কারেন্ট লাইবিলিটি আমরা আউটস্ট্যান্ডিং স্যালারিজ বলে চলে যায় কারেন্ট লাইবিলিটিতে, ঠিক আছে, শোন আন্ডার লাইবিলিটি না, শোন আন্ডার কারেন্ট লাইবিলিটি 1,500 টাকা শো করবে। তাহলে তাহলে আমার ঠিক ওটা আর ইয়ে হয়ে গেল, এটা আমার লাইবিলিটি থাকলো। সিমিলারলি যদি আমি অ্যাসেটের ক্ষেত্রে হয়, আমি কারো কাছে ডেটারের কাছ থেকে পাই, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং অ্যাসেটও হতে পারে সেরকম। দ্য ফাইন টিউনিং অ্যাক্রুয়াল অ্যান্ড প্রিপেমেন্টস ম্যাট্রিক্স, এক্সপেন্স, টাইপ অফ আইটেম, ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্স, এটা হচ্ছে ইনকাম। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ডেফিনেশন ইনকার বাট নট ইয়েট পেড। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে কি, আমি খরচা করেছি কিন্তু এখনো পেমেন্ট করিনি, আমি খরচা করেছি এখনো পেমেন্ট করিনি, তাহলে অ্যাড টু রিলেভেন্ট এক্সপেন্স ডেবিট হয়ে যাবে, অর্থাৎ ঠিক আছে। আর ব্যালেন্স শিটে শো করবে লাইবিলিটি হিসেবে, যেমন ওই আগের জিনিসটা আমি স্যালারি ক্ষেত্রে বললাম, ঠিক আছে। কোনো টাকা ধরুন আপনি কেউ টাকা আপনার কাছে পেতো, সেই ফিনান্সিয়াল ইয়ারে আপনি 50,000 টাকা পেত, তাকে আপনি কিন্তু খরচা করেছেন, ইনকাম করেছেন, কিন্তু এখনো পেড করেন, তাহলে ওটা আমার লাইবিলিটি। তাহলে কিন্তু আমার পিএল এর অ্যাড রিলেভেন্ট এক্সপেন্সে ডেবিট হয়ে যাবে, সেটা স্যালারি হতে পারে, আপনার যে কোনো বিল হতে পারে, এক্সপেন্স বিল হতে পারে, সেখানে আমার ডেবিট হবে। আর ব্যালেন্স শিটে আপনার কারেন্ট লাইবিলিটি চলে যাবে, ঠিক আছে। এরপর দেখুন প্রিপেড যদি হয়, যেটা আমি বলি প্রিপেড, অর্থাৎ আপনি পেড ইন অ্যাডভান্স, আপনি পাবেন অর্থাৎ কোম্পানি পাবে বা বিজনেস পাবে নেক্সট ইয়ারে, ফর নেক্সট ইয়ার, ঠিক আছে। তাহলে কি হবে, সাবস্ট্রাক্ট ফ্রম রিলেভেন্ট এক্সপেন্স সেখান থেকে সাবস্ট্রাক্ট করে দিতে হবে, আর ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে দেখানো হবে, ঠিক আছে। ডেফিনেশন প্রিপেড এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স ফর দ্য নেক্সট ইয়ার। তার মানে ধরুন একটা আমি কথার কথা একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন আপনি এলআইসি করেছেন, কোনো একটা কোনো একটা অ্যাসেটের একটা এলআইসি করা আছে, হুম
এলআইসির জন্য 1 লাখ টাকা দিয়েছেন, তাহলে 1 লাখ টাকা আপনি কখন দিয়েছেন? সেপ্টেম্বর মাসে দিয়েছেন, 6 মাসের জন্য। তাহলে 50,000 টাকা আপনি এক্সপেন্স দেখাবেন আর 50,000 টাকা আপনি অ্যাসেট দেখাবেন। ঠিক আছে, এটাই চলে আসছে অ্যাক্রুয়াল ইনকাম। এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুড ইনকাম ডেফিনেশন আর্ন বাট নট এট রিসিভ অ্যাক্রুড ইনকাম। তাহলে এটা অ্যাড টু রিলেভেন্ট ইনকাম কে ক্রেডিট করে দেবো, আর ব্যালেন্স শিটে আমার অ্যাসেটে শো করবে। ইনকাম ইন অ্যাডভান্স ডেফিনেশন হচ্ছে রিসিভ বাট নট ইয়েট। আর একই জিনিস প্রফিট এন্ড লস থেকে আমি কি করবো? সাবস্ট্রাক্ট করে রিলেভেন্ট ইনকাম থেকে আমি সাবস্ট্রাক্ট করে দেবো, ক্রেডিট করে দেবো, আর ব্যালেন্স শিটের ভিতর লাইবিলিটি দেওয়া, লাইবিলিটি শো করবে। ঠিক আছে, complex adjustment, the debtors filter, the adjustment mechanism। দেখুন, স্টেজ 1 গ্রস ট্রেড রিসিভেবল ডেটার্স ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স। গ্রস ট্রেড রিসিভেবল ডেটারের কাছ থেকে গ্রস ট্রেড রিসিভেবল আছে। এখানে দেখুন ডেবিট টু পিএল, কি ডেবিট হবে? ফার্দার ব্যাড ডেট আর এক্সট্রাক্টেড। তাহলে যদি এই যে আমার ডেটার্স আছে, আমাদের অনেক সময় কি হয় না, যাদেরকে আমরা মাল বিক্রি করি, অর্থাৎ বিজনেস বা কোম্পানি যখন কোনো মাল বিক্রি করে, কোটি কোটি টাকা মাল বিক্রি করছে, তখন কিন্তু সব টাকা যে তারা ডেটারের কাছ থেকে পাবে, ডেটার হচ্ছে তাতে আসে। ঠিক আছে, অর্থাৎ যারা মাল কিনেছে, ক্রেতা, ক্রেতারা যে সমস্ত টাকায় পরিশোধ করবে, লোনে দেওয়া হয়েছে, মানে আপনাকে ক্রেডিট সেল করা আছে। তাহলে যদি 5 কোটি টাকার ক্রেডিট সেল আছে, এমন হতে পারে ওখানে 5 লাখ টাকা কিন্তু আপনার আপনার বছরের শেষে দেখা যায় টাকা পাওয়া গেল না, ব্যাড ডেট হয়ে গেল। তাহলে ব্যাড ডেটটা আমার কি হবে? পিএল এ ডেবিট হয়ে যাবে, আর ব্যালেন্স শিট থেকে কিন্তু ডেটার কাছ থেকে কমে যাবে। মানে 5 কোটি টাকা, 5 কোটি টাকার মধ্যে ব্যাড ডেট হয়েছে 5 লাখ টাকা, তা 5 লাখ টাকা এখানে আসবে। ঠিক আছে, পিএল এ যাবে, আর এখান থেকে এই ডেটার থেকে 5 লাখ টাকা মাইনাস হয়ে আপনার 5 কোটি বলেছি, তাহলে 4,95,00,000 টাকা আপনার আপনার ডেটার থাকবে। ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড, যাতে আমি আবার অনেক সময় কি করতাম, সার্টেন পার্সেন্টেজ, 1%, 2%, 5% প্রভিশন রাখতে হয় ব্যাড ডেটটা। ব্যাড ডেট হতে পারে, সম্ভাবনা ব্যাড ডেট হতে পারে, তাহলে কিন্তু তখন কিন্তু প্রভিশনটাও কিন্তু আমাকে কি করতে হবে? পিএলএ আমাকে লস হিসাবে ওটা এক্সপেক্ট করতে হবে, আর লস শো করতে হবে। ঠিক আছে, আর এইটুকুই কিন্তু প্রভিশনটাকে কমিয়ে দিতে হবে। আসে ফাইনাল আউটপুট কি হবে? নেট গুড ডেটার্স, হ্যাঁ, ল্যান্ড অ্যাকুরেটলি ইন দ্য অ্যাসেট সাইড অফ দ্য ব্যালেন্স। ফাইনাল ডেটারটা আমার আসবে। তার মানে এখানে ব্যাড ডেট হয়েছে, আমি মাইনাস করেছি, আমি এখানে প্রভিশন করেছি, মাইনাস করেছি, শেষ পর্যন্ত আমার কত ডেটার থাকলো সেটা ফাইনাল আসবে। গুড ফর আদার্স পারপোজ, গুডস ডিস্ট্রিবিউটেড ফর ফ্রি স্যাম্পল, এটা মনে রাখবেন। যদি ফ্রি স্যাম্পলে গুড ডিস্ট্রিবিউট করা হয়, ইউজ ইন কনস্ট্রাকশন অর ফর প্রোভাইডার পার্সোনাল ইউজ আর সাবস্ট্রাক্টেড ফ্রম পারচেজ। দেখুন মনে রাখবেন, এটা কিন্তু ডেটার থেকে মাইনাস করা হয় না, ডেটারে কোনো গল্প নেই। যদি আমি গুড স্যাম্পলিং করি, স্যাম্পলিং জন্য অনেক সময় যাই, অনেক জায়গায় দেখবেন স্যাম্পলিং জন্য টেস্ট করতে দেয়। ঠিক আছে, কাউকে হয়তো 1 কিলো দিয়ে দিল, হয়তো প্রচুর টাকার মাল কিনে 1 কিলো দিয়ে দিল। এই যে গুড স্যাম্পলিং জন্য ওকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, সেটা কিন্তু আমার আমার পারচেজ অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, and debited to the advertisement asset and drawing respectively. তাহলে goods distributed as free sample used in construction or for proprietors personal use are subtracted from purchase account। purchase account থেকে আপনার কমে যাবে, এবং ডেবিটেড টু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসেট, যে কনসার্ন যে আমার এটা ছিল সেখান থেকে ডেবিট হয়ে যাবে। এখানে আছে কমিশন, ম্যানেজারিয়াল কমিশনের ফর্মুলাটা দেখে নিন, অনেক সময় দেয়। কমিশন অন নেট প্রফিট বিফোর চার্জিং সার্চ কমিশন। অনেক সময় এই কথাটা লেখে যে কমিশনটা দিতে হবে কখন? কমিশনটা তো নেট প্রফিটের উপর দিতে হবে, বিফোর চার্জিং সার্চ কমিশন। হ্যাঁ, তাহলে কি হবে? স্যাম্পল পার্সেন্টেজ অফ দ্য ক্যালকুলেটেড ক্যালকুলেটেড প্রফিট। তাহলে প্রফিট বিফোর কমিশন ইন্টু রেট অফ কমিশন টু 100, এই ফর্মুলাগুলো মনে রাখবেন। if profit is 100 আর rate is 10% কমিশন হয়, তখন আপনাকে এই যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো, এই একটা ফর্মুলা মনে রাখলে হবে, একই জিনিস, প্রফিট বিফোর কমিশন ইন্টু রেট অফ কমিশন 10 প্লাস রেট অফ কমিশন।
কমিশন অন নেট প্রফিট আফটার চার্জিং, এটা যে বিফোর চার্জিং, এটা হচ্ছে আফটার চার্জিং যদি হয় তখন কিন্তু তখন সেটা বার করার জন্য আপনাকে 100+ সেই পার্সেন্টেজটা যোগ করে করতে হবে। এখানে কিন্তু যোগ নেই, দেখুন এখন বিফোর আছে বলে এখানে এখানে কিন্তু রেট অফ কমিশন 10/100 হয়ে গেল। এখানে যদি রেট অফ কমিশন 10% হয় তাহলে 10/110 হবে বিফোর কমিশন যদি হয়। অ্যাকাউন্টিং এন্টিটি কি হবে? ডেবিট কমিশন অ্যাকাউন্ট ট্রান্সফার টু পিএল, কমিশন অ্যাকাউন্টে ডেবিট করে দেবো পিএল এ, আর ক্রেডিট করবো আউটস্ট্যান্ডিং কমিশন অ্যাকাউন্ট আর শোন এজ লাইবিলিটি এন্ড ব্যালেন্স শিটে কিন্তু লাইবিলিটি শো করা হবে। হ্যাঁ, কারণ লাইবিলিটিতে শো করা হবে আউটস্ট্যান্ডিং কমিশন হিসেবে। তাহলে এই যে চার্টটা দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এইভাবে কিন্তু আমার জিনিসটা টোটাল জিনিসটা কমপ্লিট হচ্ছে। এই ছবিগুলো আপনারা ইচ্ছে করলে তুলে রাখতে পারেন। এই জিনিসগুলো বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে যে জিনিসটা আমি এই কমিশনের একটা ছবি তুলে নিই, এই যে এইটা কমিশনেরটা একটা ছবি তুলে নিই। আর 1 মিনিট আসছে। আশা করি এই 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 স্লাইডটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আপনার অ্যাকাউন্টস করতে থিওরি বেশ, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে অ্যাকাউন্ট করতে আপনার অনেক সুবিধা হবে। এরপরে চলে আসি, এইটা এটা আমি আগেও বুঝিয়েছিলাম। অ্যাসেট, আমরা এই 5টা জিনিস, অ্যাসেট, এক্সপেন্স, ক্যাপিটাল, লাইবিলিটিস আর রেভিনিউ, অর্থাৎ ইনকাম। রেভিনিউ বলতে গেলে ইনকাম। অ্যাসেট, যে কোনো অ্যাকাউন্টিং যে আপনার ডেবিট ক্রেডিটের যে রুল আছে, এই রুলটা যদি আপনারা বুঝতে পারেন, যে ছবিটা দেওয়া আছে সুন্দর করে বোঝানো আছে, কোনো অ্যাসেট যদি বাড়ে, ইনক্রিজ হয়, কোনো অ্যাসেট যদি ইনক্রিজ হয়, কি হয়? ডেবিট হবে। হুম, কোনো অ্যাসেট যদি আমার ইনক্রিজ হয় সেটা আমার ডেবিট হবে। ব্যাংকে যদি টাকা আসে, হ্যাঁ, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। ধরো আমি আমি 1 লাখ টাকা সেল করলাম, সেল যদি করি কি হবে? আমার টাকা এলো ব্যাংকে, ক্যাশ অর ব্যাংক, যে কোনো ক্যাশ অর ব্যাংক ডেবিট টু সেল, ঠিক আছে। আমি একটা ফার্নিচার পারচেস করলাম, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ প্লাস ব্যাংক, আমার অ্যাসেট বাড়লে সেটা ডেবিট হবে, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্সপেন্স আর অ্যাসেট, এদের কিন্তু সবসময় এক্সপেন্স যদি আমার বাড়ে তাহলে আমার ডেবিট হবে, ঠিক আছে। এক্সপেন্স যদি আমার বাড়ে আমার ডেবিট হবে। দেখুন আমি হয়তো স্যালারি দিচ্ছি,
স্যালারি আমার এক্সপেন্স, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টাকা, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টু ব্যাংক, ব্যাংক থেকে দিলাম, চেক দিলাম একটা, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তো দেখুন ব্যাংকের টাকা কমে গেল, আমার যে অ্যাসেটটা কমে গেল, অ্যাসেটটা আমার ব্যাংকটা কমে গেল, হ্যাঁ, আবার এক্সপেন্সটা বাড়লো, তাহলে এক্সপেন্সটা আমার ডেবিট হলো, ব্যাংকটা আমার ব্যাংকটা ক্রেডিট হয়ে গেল। ক্যাপিটালের ক্ষেত্রে, ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় ক্রেডিট হবে, উল্টোটা হবে। ক্যাপিটাল যদি আমার যদি ক্যাপিটাল যদি আমার আসে, তাহলে আমার ব্যাংকে টাকা ঢুকবে, তাহলে ব্যাংক ডেবিট হয়ে যাবে, ক্যাশ ডেবিট হয়ে যাবে, অ্যাসেট ডেবিট হয়ে যাবে, কিন্তু আমার লাইবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ আমার ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। লাইবিলিটির ক্ষেত্রে লাইবিলিটি যদি আমার ইনক্রিজ হয়, ঠিক উল্টোটা যদি হয়, লাইবিলিটি যদি আমার ইনক্রিজ হয় ক্রেডিট হবে, হ্যাঁ, আবার রেভিনিউ যদি আমার ইনক্রিজ হয়, সেটা রেভিনিউ মানে আর্নিং যদি আমার আসে, সেটা তখন ক্রেডিট হবে। ঠিক আছে, এই সব, এটা যে ঠিক ঠিক তার উল্টো, তা যদি আমার অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে, আমার যদি এক্সপেন্স যদি আমার কমে, তাহলে আমার ক্রেডিট হবে। আমার যদি আপনার ক্যাপিটাল যদি আমার ডিক্রিজ হয়, ক্যাপিটাল যদি আমার ডিক্রিজ হয়, ডেবিট হবে, উল্টোটাই হবে। ঠিক আছে, আবার লাইবিলিটি যদি আমার ডিক্রিজ হয়, তাহলে ডেবিট হবে, আবার আপনার রেভিনিউ যদি আমার ডিক্রিজ হয়, তাহলে ডেবিট হবে। এই ছকটাকে আপনারা তুলে রাখুন, এটাই হচ্ছে গোল্ডেন রুল। অ্যাসেট বাড়লে এক্সপেন্স বাড়লে ডেবিট, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, লাইবিলিটি, লাইবিলিটি দেখুন, লাইবিলিটি আর ক্যাপিটাল তো একই জিনিস, তাহলে একই দিকে থাকে, তাহলে এটাই যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, আর রেভিনিউ যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে। তাহলে এখানে তার উল্টোগুলো আছে। ডেবিট and credit are merely directional inputs, left debit and credit that keep the architecture equation perfectly balanced। তাহলে এই টোটালটা হচ্ছে আমার ডেবিট ক্রেডিট ইকুয়েশনটা আছে, হ্যাঁ, অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা আছে, অ্যাসেট প্লাস এক্সপেন্স ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি প্লাস রেভিনিউ। তাহলে এখন এক্সাম্পল দিয়ে, ক্যাশ আমার এসেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ক্যাপিটাল আমার ধরুন ক্যাপিটাল দিয়েছে, ক্যাপিটাল আমার এসেছে, ক্যাপিটাল আমার কি হয়েছে, বেড়ে, ক্যাপিটাল এসেছে, ক্যাপিটাল বেড়েছে, ক্যাপিটাল যদি বাড়ে সেটা ক্রেডিট হবে। আর এখানে অ্যাসেট এসেছে মানে ব্যাংকে টাকা এসেছে বা ক্যাশ টাকা এসেছে, ক্যাশ ডেবিট হয়েছে, এটা বিজনেস। এখান থেকে ইনফ্লো পাইপে গেল, এখান থেকে যদি আমার ড্রয়িং হয়ে যায়, টাকা যদি তোলে, কি তুলছে, টাকা তুলছে, ক্যাশ টাকা আমার কমে গেল, ক্যাশ আমার ক্রেডিট হবে, ড্রয়িং আমার একটা ড্রয়িং অ্যাকাউন্টটা অর্থাৎ পার্সোনাল ইউজ, ওনার উজ্জ্বল করেছে নিজে, তার জন্য ডেবিট হয়ে যাবে। এরপরে কি হচ্ছে দেখুন, এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, ড্রয়িং হয়েছে এটা, এখানে কোনো গুডস, এক্ষেত্রে কিন্তু গুডস ড্রয়িং হয়েছে, গুডস নিয়েছে, গুডস যখন নিচ্ছে তাহলে এই গুডস এর সাথে জিএসটিটা চার্জ করা আছে, তাহলে দেখুন টোটাল 3,360 টাকার যদি গুডস নেয়, তাহলে এই ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। আর 3,000 টাকা যেটা আমার পারচেজ আছে, সে আমরা বলেছিলাম যে গুডস যখন নেবে, হ্যাঁ, তখন কিন্তু পারচেজ অ্যাকাউন্ট আমার কি হবে, ক্রেডিট হবে। পারচেজ, তার জিএসটিটা কটা হয়ে যাবে, ইনপুট জিএসটি ইনটু সিজিএসটি আইজিএসটি দুটোই ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, rule, any expenditure incurred to bring an asset to usable condition is capitalized into the asset account। ঠিক আছে, আর আমার কি বলছে এখানে, এখানে বলছে যে যদি কোনো আমি এক্সপেন্ডিচার করি অ্যাসেট কেনার জন্য, অ্যাসেট আনার জন্য, সেই ক্ষেত্রে আমাকে অ্যাসেটটাকে গুড কন্ডিশনে রাখার জন্য যত টাকা আমি খরচা করবো সবটাই তার ক্যাপিটালাইজ হবে। ধরুন আমি একটা একটা মেশিন আমি নিয়ে এসেছি, তাহলে মেশিনটা আনার জন্য আমার লেবার চার্জ আছে, মেশিনটা আনার জন্য আমার ভাড়া আছে, সবগুলো মিলে মেশিনটার দাম ধরা হবে, যেটা আমার ব্যালেন্স শিটে যাবে। 1,00,000 টাকার মেশিন কিনতে গিয়ে যদি আমার আরো 10,000 টাকা খরচা হয়, তাহলে কিন্তু মেশিনটার ক্যাপিটালাইজেশন হবে 1,10,000 টাকা। ক্যাশ আর ব্যাংক পারচেজ, আমি মেশিন কিনেছি, মেশিনটা বেড়ে গেছে, ওই এক্সাম্পল দিয়ে মেশিন বেড়ে গেছে,
তাহলে আমার মেশিনে কি হয়েছে, আমার ডেবিট হয়েছে, মানে অ্যাসেট আমার ডেবিট হয়েছে, ব্যাংক আমার ক্রেডিট হয়েছে। এখান থেকে দেখুন ক্রেডিট পারচেজ করেছি, অর্থাৎ ভেন্ডারের কাছ থেকে মাল কিনেছি, তখন কিন্তু আর ক্যাশ টাকা দিইনি, তাহলে এই ক্যাশের পরিবর্তে আমার ভেন্ডারের নামটা হবে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, বা রাম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, যদি দেখেন যা অ্যাকাউন্ট থাকবে। ইনকাম জেনারেশন, ক্যাশ সেল, ডেবিট ক্যাশ টু সেল, ডেবিট ক্যাশ টু সেল। আবার যদি আমার ক্রেডিট সেল করি, তখন কিন্তু ক্যাশটা পেল না, ক্যাশের পরিবর্তে কি ডেটা, রামকে আমি মাল বিক্রি করবো, তার রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেল বা ডেবিট ডেটা টু সেল। এরপরে আমার আর্নিং, অন্যান্য যে আর্নিং গুলো থাকে, রিসিভিং কমিশন করেছি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কমিশন ক্রেডিট হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে, ইনভেস্টমেন্ট ক্রেডিট হয়েছে। এই the cost of operation the factory versus the office, এই ফ্যাক্টরি যে কস্টটা হয় সেটা আমার ডাইরেক্ট এক্সপেন্স, আর অফিসের মধ্যে যে এক্সপেন্স হয় সেটা আমার ইনডাইরেক্ট এক্সপেন্স। সেটা ইনডাইরেক্ট এক্সপেন্স বলা আছে, সেটা স্যালারি, অফিস রেন্ট, অ্যাডভার্টাইজিং, কার্ড, হ্যাঁ, ক্যারিজ আউটওয়ার্ডস, এগুলো হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্স। সেটা আমার আমার পিএল এ চার্জ হয়। আমার পিএল এ নেট, যখন আমরা নেট প্রফিট বার করি সেই সময়। আর যখন ট্রেডিং করি, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করি, তখন আমার ওয়েজেস, ফ্যাক্টরি রেন্ট, হ্যাঁ, ক্যারিজ ইনওয়ার্ড, এগুলো আমার ডাইরেক্ট এক্সপেন্স। এই দেখুন ওয়েজেস, এই যে এখানে এন্ট্রি গুলো লেখা আছে। এবার টাইম অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে একটু বলি। আগে এগুলো আমি বলেছি, তাও একবার বলি। এখানে দেখুন লেখা আছে ওয়েজেস রুপিস 8,000 পেড, আর 2,000 স্টিল ওড, মানে এখনো পর্যন্ত পেড হয়নি। তাহলে আমি এখানে কত টাকা দেখাচ্ছি, 8,000 টাকা আমি এখানে ডেবিট ওয়েজেস অ্যাকাউন্ট 2,000, কিন্তু এই যে ক্রেডিট আউটস্ট্যান্ডিং, এই যে 2,000 টাকা আমি দিইনি, এখনো পেমেন্ট হয়নি, তার জন্য আমার আউটস্ট্যান্ডিং ওয়েজে লাইবিলিটি চলে যাবে, এটা কারেন্ট লাইবিলিটি চলে যাবে। এই যে 2,000 টাকা দেওয়া হয়নি, সেটা আমার ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি চলে যাবে। আর এই 2,000 টাকাও কিন্তু আমার আমার ওয়েজ অ্যাকাউন্টে কিন্তু আমার ডেবিট হবে, আর পিএলও কিন্তু এটা ডেবিট হবে। প্রিপেড এক্সপেন্স, যেটা আমি আগে বললাম, ক্যাশ পেড, হ্যাঁ, সার্ভিস নট ইউজ, ক্যাশ আমি টাকা দিয়ে দিয়েছি, অর্থাৎ বিজনেস টাকা দিয়ে দিয়েছে, কিন্তু এখন সার্ভিসটা নেওয়া হয়নি, তার মানে এটা আমার অ্যাসেট। ঠিক আছে, তাহলে রেন্ট ধরুন, রেন্ট আমি 25,000 টাকা পেড করেছি, ₹4,000 ইজ ফর দ্য নেক্সট ইয়ারের জন্য, তাহলে নেক্সট ইয়ারের জন্য 4,000 আছে, সেটা আমার অ্যাসেট, অর্থাৎ প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট আমার ডেবিট হবে, আর ক্রেডিট রেন্ট অ্যাকাউন্ট 4,000 টাকা হবে, 4,000 টাকা হবে। তাহলে প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট অ্যাকাউন্ট, তাহলে এইটা আমার কি, যে কারেন্ট অ্যাসেটে চলে যাবে, এই 4,000 টাকা আমার কারেন্ট অ্যাসেটে চলে যাবে। অ্যাক্রুড ইনকাম আর্ন বাট নট রিসিভ, হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাসেট, এটাকে অ্যাসেট হয়। আর ইনকাম ইন অ্যাডভান্স রিসিভ বাট নট আর্ন, এটা ক্রিয়েট এ লাইবিলিটি হয়। ইনকাম ইন অ্যাডভান্স, আমি আগে থেকে কারো কাছে টাকা নিয়েছি, অথচ তাকে সার্ভিস দিইনি, এটা আমার লাইবিলিটি। ঠিক আছে, আর ঠিক উল্টোটা যদি হয়, আমি আর্ন করেছি কিন্তু আমি রিসিভ করিনি, সেটা আমার অ্যাসেট। অ্যাবনর্মাল লস অ্যান্ড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন সময় কি হয় না, ডেপ্রিসিয়েশন যখন যখন হয়, তখন আমরা পিএলএ ডেপ্রিসিয়েশনটা দেখাই, যত টাকা আমরা পিএলএ ডেপ্রিসিয়েশন দেখাবো, ঠিক তত টাকা আমার অ্যাসেট থেকে মাইনাস হয়ে আমার ওটা ব্যালেন্স শিটে অ্যাসেটে বসবে। অ্যাবনর্মাল লস যদি হয়, সে অ্যাবনর্মাল লসটা আমার অবশ্যই আমার অ্যাবনর্মাল লস হিসাবে আমার পিএলএ চার্জ হবে, সেটা আমার লস।
যেমন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, মেশিনের ডেপ্রিসিয়েশন হয়েছে, এই টাকাটা আমার মেশিন থেকে আমার কত 10,400 টাকা আমার মেশিন থেকে কমে যাবে, মেশিন থেকে কমে গিয়ে ওটা আমার আপনার ব্যালেন্স শিটে যাবে। গুডস অবসলিউট 4,000 ডেস্ট্রয়েড, 40,000 টাকা গুডস নষ্ট হয়ে গেছে, তার ডেবিট হয়ে লস বাই ফায়ার অ্যাকাউন্ট, আমার 40,000 টাকা ডেবিট হয়ে যাবে। আর ক্রেডিট, এটা কিন্তু যেহেতু গুডসটা নষ্ট হয়েছে তাই আমার পারচেস অ্যাকাউন্টটা কিন্তু আমার কি বলে ক্রেডিট হয়ে যাবে। আমি ক্রেডিটারের কাছ থেকে মাল নিয়েছিলাম, ক্রেডিটার তো এর কাছে তাই না যে ক্রেডিটের অ্যাকাউন্টটাকে আমি ক্রেডিট করে দেবো, কমিয়ে দেবো। আমি মাল নিয়েছিলাম, দায়বদ্ধতা আমার ছিল, আমার কাছে নষ্ট হয়েছে, তার জন্য লস বাই ফায়ার আমার 40,000 টাকা, আর ক্রেডিট পারচেস অ্যাকাউন্টে আমি 40,000 টাকা কমিয়ে দেবো। এই ছবিটা বুঝুন, এটা টোটাল ডেটার্স ছিল 1,00,000 টাকা। ডেটার্স যারা আমার ক্রেতা, যাদেরকে মাল বিক্রি করলে বিজনেস, মাইনাস করছি, কি মাইনাস করছি, ব্যাড ডেটটা মাইনাস করছি, ধরুন 3,000 টাকা, 1,00,000 টাকা থেকে আমার 3,000 টাকা কমে গেল, তাহলে 97,000 থাকলো। এরপর আমি একটা সার্টেন পার্সেন্টেজ 5% আমি কি করছি, ওটা প্রভিশন রাখছি, প্রভিশন ফর ব্যাড ডেট, তাহলে এইটার উপর 5% হবে, এই জিনিসটা 97,000 এর 5%, অর্থাৎ তো 3,000 টাকা তো চলে গেছে, 3,000 টাকার সাথে আর কোনো সম্পর্ক নেই। 95,000 আপনার 5% হচ্ছে 4,850 টাকা। এই 4,850 টাকা 97,000 টাকা কমে গিয়ে 92,150 টাকা হবে, সেটা আমার হলো রিমেনিং থেকে, রিমেনিং পুরটা থাকলে এখান থেকে আমরা কি করলাম, প্রভিশন ফর ডিসকাউন্ট হিসেবে রাখলাম, ভবিষ্যতে ডিসকাউন্ট আমাকে দিতে হতে পারে, এই টাকাটা 92,150 টাকা ডিসকাউন্ট 2% রাখলাম, তাহলে 1,843 টাকা এখান থেকে আবার কমে গেল, 1,843 টাকা এখান থেকে কমে গেলে 90,307 টাকা থাকলো, এটাই আমার হচ্ছে গুড ডেটার্স। ঠিক আছে, তাহলে কি কি হতে পারে একটা ডেটার্স নিয়ে, ডেটার্সের কাছে যত আমি মাল আমি বিক্রি করেছি, কিছু আমার ব্যাড ডেট হতে পারে, কিছু প্রয়োজন রাখতে পারি, আবার সে আমাকে যে প্রয়োজনে কাউকে আবার ডিসকাউন্টও দিতে হতে পারে, এতগুলো ঘটনা আমার ডেটার সাথে করতে পারে, যেটা আমার পড়ে থাকবে সেটা আমার গুড ডেটার্স, সেই গুড ডেটার্সটাই কিন্তু আমার ব্যালেন্স শিটে যাবে। ট্যাক্স, আপনারা জানেন জিএসটি, যখন কোম্পানি যখন মাল কিনে, জিএসটি দিয়ে মালটা কেনে, যখন সে ভ্যালু অ্যাড করে, ঠিক আছে, ভ্যালু অ্যাড করলে তার জিএসটি বাড়ে, হ্যাঁ, তারপর সে যখন ইনপুট ট্যাক্স, যখন সে ট্যাক্সটা দিয়েছে সেটা তার অ্যাসেট, কারণ সে গভর্নমেন্টের কাছ থেকে আউটপেড ট্যাক্স যে লাইবিলিটি ওরা আছে সেখান থেকে মাইনাস করে নেবে, ঠিক আছে, মাইনাস করে নেবে, তার সেটা আইটিসি পাবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট তার হয়ে যাবে, ঠিক আছে। ট্যাক্স পেড অন পারচেজ, দ্যাট ইজ ইনপুট সিজিএসটি রুপিস 2,400, হ্যাঁ, এটা হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স, দ্য গভর্নমেন্ট ওজ ইউ দিস ক্রেডিট, তাহলে এই যে ইনপুট জিএসটিটা আপনি যখন ইয়ে করেছেন, মানে গভর্নমেন্ট কি করছে, ওজ ইউ দিস ক্রেডিট, তাহলে গভর্নমেন্টের কাছ থেকে এই টাকাটা আপনি পাবেন, ঠিক আছে। এরপরে কি হচ্ছে আউটপুট জিএসটি, আপনি যখন মালটাকে বিক্রি করছেন তখন আপনি জিএসটি নিয়েছেন, তখন গভর্নমেন্ট আপনার কাছ থেকে এই টাকাটা পাবে, এই দুটোর মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট হয় সেটাই হচ্ছে আপনার সেট আপ হবে, সেটাকে আমরা আইটিসি বলি, ঠিক আছে। डेबिट आउटपुट जीएसटी अकाउंट, क्रेडिट इनपुट जीएसटी अकाउंट, डेबिट आउटपुट जीएसटी अकाउंट, क्रेडिट आउटपुट जीएसटी अकाउंट দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে আমাকে সেট আপ করে দেবো। You use your asset input to pay off your liabilities output. Any remaining input GST is listed as a current asset on the balance sheet. আর কি আছে এটা দেখুন, এটা তো বলা হয়ে গেছে, হ্যাঁ, এটা জার্নালাইজিং লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপর ফাইনাল অ্যাকাউন্টস আছে, ট্রেডিং অ্যাকাউন্টস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, হ্যাঁ। আমরা প্রথম ইয়েতে দেখেছিলাম যে সোর্স ডকুমেন্ট জার্নালাইজিং করে আমরা ডেটাটা ফিল্টার করি, তারপর লেজারে আমরা পোস্টিং ক্লাসিফাইং করি, তারপর সেটাকে ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসি, তারপর সেটাকে আমরা ফাইনাল অ্যাকাউন্টস ইনপুট দিই, সেখানে ট্রেডিং অ্যাকাউন্ট করি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করি, ব্যালেন্স শিট করি।
কমপ্লিটলি নন কমার্শিয়াল অ্যাকাউন্টের পক্ষে দারুণ একটা ভিডিও হবে। দ্য ট্রেডিং অ্যাকাউন্ট আমরা আগে শিখে গেছি। আগে আমি এই যে কস্ট অফ গুড সোল্ড ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক হচ্ছে সিওজিএস। সেলস গ্রস প্রফিট, গ্রস প্রফিট মানে হচ্ছে যত টাকা আমার সেল হয়েছে সেখান থেকে যদি আমি কস্ট অফ গুড সোল্ডটা মাইনাস করে দিই তাহলে আমার গ্রস প্রফিট চলে আসবে। মিসিং ভেরিয়েবল ভ্যালুইং ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক অনেক সময় বার করতে হয়। রুল ক্লোজিং স্টক মাস্ট বি ভ্যালুড অ্যাট কস্ট অর মার্কেট ভ্যালু হুইচ ইজ, এটা মনে রাখবেন, এটা আপনার AS2 এ দেওয়া আছে। ক্লোজিং স্টক সবসময় হবে কস্ট প্রাইস হবে, নয়তো মার্কেট ভ্যালু, যেটা লোয়ার হবে সেটাতে হবে। দেখো ক্লোজিং স্টক আপনার 1 লাখ টাকা আসছে আর মার্কেট ভ্যালু আছে আপনার 95,000, তাহলে আপনার ক্লোজিং স্টক 95,000 হবে না। আপনাকে আপনাকে কিন্তু ক্লোজিং স্টকটা মার্কেট ভ্যালু যদি কম হয় মার্কেট ভ্যালুটা হবে। দেখা গেল আপনার ক্লোজিং স্টক হচ্ছে 95,000, মার্কেট ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, তাহলে আপনার কিন্তু তখন কস্ট এই কস্টটাই হবে, তখন 95,000 হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সেটাই বুঝিয়েছি, এটা এই জিনিসটা আমি যেটা বললাম সেটাই বুঝি। আপনাকে কি করতে হবে, আপনি যে এক্সপেক্টেড লস ধরেন, এক্সপেক্ট যদি লস হয়ে যায়, আপনি মনে মনে করছেন যে এটা লস হয়ে যাবে, আপনার কিন্তু আপনার ক্লোজিং স্টকটা লসেই লিখতে হবে, আপনি কিন্তু এক্সপেক্টেড প্রফিটে লিখতে পারবেন না। কনজারভেটিজম আমাদের আছে, প্রুডেন্ট কনসেপ্ট আছে, আমরা লসেই এটাকে এন্ট্রি করব। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমরা দেখতে পেলাম, তাহলে কি দেখতে পেলাম, আমরা আছে ডাইরেক্ট এক্সপেন্স, এইটা ট্রেডিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার PL নেট প্রফিট বার করার জন্য, এটা হচ্ছে আমার আপনার ক্রেডিট সাইডে আপনার সেল, আর যে ইনডাইরেক্ট এক্সপেন্স এইগুলো। আর ইনডাইরেক্ট এক্সপেন্স আমার কোথায় যায়, ইনডাইরেক্ট এক্সপেন্স আমার যায় PL এর ডেবিট সাইডে, এগুলো টোটাল টাইম ইনডাইরেক্ট এক্সপেন্স PL এর ডেবিট সাইডে যায়। তারপর নেট প্রফিট বেরোবে। The true final account of money the business actually made after every single operational, financial and risk-based cost is deducted. The net profit is physically pushed into the final stage, added to the owner capital. Owner capital আমরা যে net profit হবে owner capital আমরা যোগ করে দিই। আর যদি কোম্পানি অ্যাকাউন্ট হয় তখন একটা রিজার্ভ বলে, রিজার্ভে যোগ হয়। ব্যালেন্স শিটটা দেখুন কেমন, অ্যাসেট সাইডে কি কি থাকে আপনারা সকলেই জানেন, আর লাইবিলিটি সাইডে কি কি থাকে। মেশিনারি, ভেহিকেলস, ল্যান্ড, ক্যাশ, ব্যাংক, ডেটার্স, ক্লোজিং স্টক, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, এগুলো হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এগুলো আমার ডেপ্রিসিয়েশন মাইনাস করে লিখতে হয়। ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না, কিন্তু ভেহিকেল, মেশিনারি, ফার্টিলাইজার এগুলো ডেপ্রিসিয়েশন হয়, মাইনাস করে লিখতে হয়। যেটা মাইনাস করবো ডেপ্রিসিয়েশন সেটা PL এ চার্জ করে দিতে হয়। আর এইদিকে যে আমার টোটাল লাইবিলিটি আছে, ক্যাপিটাল আছে, সেগুলো আমার আপনার ইয়ে থাকে, আপনার লাইবিলিটি সাইডে থাকে। ঠিক আছে, মানে এইভাবে আমরা করি তো, এইদিকে লাইবিলিটি থাকে, এইদিকে অ্যাসেট থাকে। ঠিক আছে, এই ভিডিও এইটাও এই স্লাইডটাও চলে গেল, তো সুন্দর একটা স্লাইড বোঝার জন্য। ঠিক আছে, এরপরে দেখুন এইটা ফাইনাল অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটাই আর কি মডিফিকেশন ফর্ম আর কি, এটা একটু ভালো ছিল, এটাকে করতে পারি আমি জার্নাল এন্ট্রিজটাকে। আপনারা জার্নাল এন্ট্রিজ এর একটা ফরম্যাটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউনিভার্সাল জার্নাল এন্ট্রি কিভাবে হয়, এইভাবে দেখুন, এখানে ডেট থাকে, এটা পার্টিকুলার, এটা LF, এটা ডেটার, সেটা ক্রেডিট। ঠিক আছে, তাহলে যে জার্নাল এন্ট্রি যখন করি দুটো অ্যাকাউন্ট থাকে, এদিকে ডেবিট হয়, একটা ক্রেডিট হয়। ঠিক আছে, ধরুন আমি জার্নাল এন্ট্রিজ করছি, আমি ধরুন একটা স্যালারি পেড করলাম, তাহলে স্যালারি অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে। হ্যাঁ,
স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ঠিক আছে, এই সাইডে আমি ব্যাংক লিখবো এত টাকা, এই সাইডে আমি স্যালারি লিখলে এত টাকা, দুটো সমান হতে হবে। ডেট লিখতে পার্টিকুলার বিল স্যালারি পেড ইলেকট্রনিক লেজার পোর্টফোলিও নাম্বার একটা বসাতে হয়, সবসময় দরকার হয়নি, যদি দেওয়া থাকে তবে লিখতে পারবে। এগুলো সব বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সমস্ত কিছু আমরা সুন্দর একটা স্লাইড তৈরি করেছি। হ্যাঁ, এটা আমার এই যে গোল্ডেন রুল, সেই গোল্ডেন রুলটা বোঝানো হয়েছে। হুম, এই যে ওনার্স যেটা আপনার টাকা উইথড্র করছে, 5,000 টাকা উইথড্র করছে, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট এখানে ডেবিট হয়ে যাচ্ছে, টু ব্যাংক থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে 5,000 টাকা উইথড্র করলো, যদি ও টাকাটা রিফান্ড না করে, যদি আবার জমা না করে, তাহলে কিন্তু ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে। তখন আমরা আমরা ওদের ব্যালেন্স শিট তৈরি করবো। সুন্দর একটা স্লাইড, এই স্লাইডগুলো আমি আপনাদের সুন্দর বোঝানো হয়েছে। এই যে জিনিসটা আমি বুঝিয়েছি আগে, অন্য স্লাইড একটা আছে এটা। ঠিক আছে, দেখুন একটা বিজনেস স্টার্ট করলো, যদি আমি এটা জাস্ট এটা বুঝিয়ে দিয়ে আমি শেষ করব। একটা বিজনেস স্টার্ট করলো, বিজনেস স্টার্টেড ক্যাশ, তাহলে ক্যাশ বেড়ে গেল, অ্যাসেট বেড়ে গেছে, তাহলে আমার কি হবে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। বিজনেস স্টার্ট করছে, তো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ঠিক আছে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। আর বাই গুডস অন ক্রেডিট, ক্রেডিটে মার্চ বাই করলো, তাহলে আমার এখানে পারচেজ এলো, পারচেজটা বেড়ে গেল, তাহলে এখানে কি হবে, ডেবিট হবে টু ক্রেডিটার। ক্রেডিটের নাম রামের কাছ থেকে আমাকে রাম অ্যাকাউন্ট, তাহলে এখানে আমার লাইবিলিটি বেড়ে গেল। এরপরে রেন্ট পেড করলাম, কোথা থেকে পেড করলাম, রেন্ট, আমি ক্যাশ থেকে পেড করেছি, ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে গেলে আমার অ্যাসেট এদিকে ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে, আমার রেন্টটা ডেবিট হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং রেন্ট, রেন্ট অ্যাকাউন্ট আমার কি হবে, রেন্টটা আমার এক্সপেন্স, তাহলে বেড়ে গেল। আবার এখানে কিন্তু ক্যাশ থাকলো না, টাকাটা দিইনি, আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট চলে আসবে এখানে। ওনার টাকা তুলেছে, ড্রয়িং অ্যাসেট, ড্রয়িং হচ্ছে আমার একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে ড্রয়িং হচ্ছে বেড়ে গেছে, তাহলে ড্রয়িং আমার ক্রেডিট ডেবিট হয়ে গেল, আর ক্যাশ ক্রেডিট হয়ে গেল। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে এক্সপেন্স, তাহলে বেড়ে গেল, ডেবিট হয়ে গেল। আর অ্যাসেটের নেম যেটা থাকবে সেটা আমার কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। যে ফার্নিচার অ্যাকাউন্ট আমি যদি থাকে, ফার্নিচার এখানে ক্রেডিট হয়ে গেল। ব্যাড ডেট অ্যাকাউন্ট এক্সপেন্স, তাই বেড়ে গেলে ডেবিট হয়েছে, আর ডেটার যে যার যার কাছ থেকে আমি টাকা আর পাবো না, তার নামের এগেনস্ট আমার ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো মনে রাখতে পারলে আপনাদের সোল প্রপার্টিজ অ্যাকাউন্ট তৈরি করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, স্লাইডগুলো চেষ্টা করুন যে লিখে 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 প্র্যাকটিস করার। হ্যাঁ, এই স্লাইডগুলো আপনাদের আপনাদের কি বলে টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, তাহলে আপনারা ডাউনলোড করে ভালো করে দেখতে পাবেন। থ্যাংক ইউ।